প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ। প্রিয় দর্শক, ত্রিপুরা থেকে একেবারে ফিরে পড়েছি। জাস্ট কিছুক্ষণ আগেই আরামবাগের বাড়িতে ফিরলাম। এবার নজর রাজ্যের খবরের দিকে, যেমন আর কি নজর দিতাম এর আগে। আমি আজকে সকালেই বলেছি যে ত্রিপুরার আরও অনেক খবর দেখানো বাকি রয়ে গেছে, পারলাম না, মাত্র দুদিনের সময় নিয়ে গিয়েছিলাম। যদি এরপরে যাই আবার সেগুলোকে তুলে ধরার চেষ্টা করব। আর আমি আরেকটা কথা বলি যে আরেকটা বিষয় খুবই ইন্টারেস্টিং লাগছিল ভোটের প্রচার নিয়ে। ওখানে কিন্তু প্রচুর প্যারোডি সং হয়েছে, প্রচুর। একেবারে মানিকে মাগে হিতে যে গান, দেখো গো আসিয়া, ওই গানের তালে প্রচুর প্যারোডি সং। মানে এক একটা দল একাধিক প্যারোডি সং তৈরি করেছে। তবে তৃণমূল কংগ্রেসের খুব বেশি দেখিনি, ওই খেলা হবে শুনছিলাম। কিন্তু বিজেপি প্রচুর প্যারোডি সং ওখানে কিন্তু তৈরি করেছে। আমার ইচ্ছে ছিল সেই সব নিয়ে একটা প্রতিবেদন করার, এবং যিনি বেশি সংখ্যাতে মানে প্যারোডি সংটা তৈরি করেছেন তাকেও একটা ইন্টারভিউ করার খুবই ইচ্ছে ছিল, কিন্তু আর হয়ে উঠল না। দর্শক, ঠিক আছে, পরে আবার যদি কখনো সুযোগ হয়, যদি আবারও এরকম পরিস্থিতি তৈরি হয়, তখন আবার সেই সব নিয়ে খবর করা যাবে। এখন এবার নজর দিতে হবে রাজ্যের খবরের দিকে। দর্শক, আমি এসেই যে খবরটা দেখছি, যেটা আমাকেও কার্যত নাড়া দিয়েছে, সেটা হচ্ছে যে আজকে আদালতে পার্থ চ্যাটার্জির একটা হিয়ারিংয়ে সেখানে ইডির আইনজীবী নাকি বলেছেন যে বিদ্যাসাগর শিক্ষাকে 100 বছর এগিয়ে নিয়ে গিয়েছেন আর পার্থ পিছিয়ে দিয়েছেন। মানে পার্থ 100 বছর পিছিয়ে দিয়েছেন, এরকম একটা কথা আদালতে বলেছেন ইডির আইনজীবী। দর্শক, আমরা কিন্তু এইসব নিয়ে বলেছি কথা যে শিক্ষা ব্যবস্থার বেহাল দশা হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা। সমীক্ষার যে রিপোর্ট সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে ক্লাস 8-এর পড়ুয়া, তাদের মধ্যে এখনও সংখ্যা রয়েছে যাদের অক্ষর জ্ঞান হয়নি, অথচ মানে ক্লাস 8-এ পাস ফেল সব তুলে দিয়ে যা হয়েছে আর কি বিষয়টা। তো আমরা বলছিলাম যে শিক্ষার একেবারে কঙ্কাল দশা রাজ্যের। তো আমরা ওইভাবে ভাবিনি, যেটা আজকে শুনলাম ইডির আইনজীবী বলেছেন আদালতে, যে এই বাংলায় 2 মানুষের জন্ম হয়েছে, একজন শিক্ষাকে 100 বছর এগিয়ে দিয়ে গেছিলেন, আর পার্থ চ্যাটার্জি যিনি এই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি 100 বছর পিছিয়ে দিয়েছেন। মানে যেভাবে এগোনোর কথা ছিল সেইভাবে না এগিয়ে এমন অবস্থা তৈরি করে দিয়েছেন, বা তার আমলে তৈরি হয়েছে, যার জন্য শিক্ষা ব্যবস্থা যেভাবে মানে উন্নতি হওয়ার, মানে যেভাবে শিক্ষা ব্যবস্থার উন্নতি হওয়া দরকার ছিল, সেটার মানে মানে একেবারে নিম্নগামী। মানে কি বলবো, ভিতটা কার্যত মানে নড়ে গেছে, শিক্ষা ব্যবস্থার ভিতটা কার্যত নড়ে গেছে। ফলে সেটাকে ঠিক করে শক্তপোক্ত করে আবার ঊর্ধ্বমুখী করা খুবই টাফ। অর্থাৎ মানে গ্রাফটা যেটা হওয়া উচিত ছিল এইরকম, সেটা না হয় এইরকম হয়ে গেছে। এখন যেহেতু নিচের দিকে নেমে গেছে, এবার নিচের দিক থেকে উঠে মানে ঠিক হয়ে আবার উঠতে অনেকটা সময় লাগবে। সেই সময়টাই কার্যত ইডির আইনজীবী বলতে চেয়েছেন 100 বছর লাগবে। দর্শক, এটা হয়তো একটা কমেন্ট, হয়তো অঙ্কের মতো করে হিসেব করে উনি বলেননি, কিন্তু এর মাধ্যমে যেটা বলতে চেয়েছেন সেটা কিন্তু সত্যিই খুবই চিন্তার। আমরা উপলব্ধি করছিলাম যে মেরিট দেখে, মেধা দেখে আমরা কিন্তু উপলব্ধি করছিলাম, ওই শুধু ওই মানে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে ওই বিশাল বিশাল নাম্বার পেলেই কিন্তু মেরিট মানে ওই মেধাবী এটা হওয়া যায় না, বা মেরিটের বিচার করা যায় না। যখনই অল ইন্ডিয়া লেভেলে কোনো কম্পিটিশান হচ্ছে, যখনই বাংলার ছেলেরা সেখানে পার্টিসিপেট করছেন বা করছে, তখনই তো দেখতে পাচ্ছি রেজাল্ট মানে আর কি নিচের দিকে, কম্পিটিশানে নিচের দিকে নেমে যাচ্ছে। দেখবেন একটা রেজাল্ট হয়েছিল ওই মেডিকেল জয়েন্টের একটা রেজাল্ট সম্ভবত, তো সেখানে আমরা দেখেছিলাম যে সেরা দশে বাংলার মাত্র 2 জন ছিল। সেরা 10-এ বাংলার মাত্র মানে বাংলা মিডিয়ামের মাত্র 2 জন ছিল সেখানে, বাকি সব আদার্স বোর্ড, দিল্লি বোর্ডের মানে পড়ুয়া স্টুডেন্ট। তো আমি তখনও বলেছিলাম যে তাহলে কি হচ্ছে, মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে বিরাট রেজাল্ট, বিরাট নাম্বার,
বলা হচ্ছে বিরাট নাকি সব উন্নতি ঘটেছে, বিরাট পড়াশোনা, বিরাট মান, আর যখনই অল ইন্ডিয়া লেভেলে কোনো কম্পিটিশন হচ্ছে, এন্ট্রান্স কিছু হচ্ছে, তখন কেন বাংলা মিডিয়াম থেকে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে পড়ে আসা ছেলেমেয়েরা কেন সেখানে তারা সামনের দিকে থাকতে পারছেন না বা পারছে না? আমি কিন্তু দর্শক প্রশ্ন তুলেছিলাম। আর পরে তো আরও পরিষ্কার হয়ে গেল যখন মুখ্যমন্ত্রী নিজে বললেন যে আগে কি এত নাম্বার হতো, আমরা এসে নাম্বার বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, তার মানে আরও পরিষ্কার হয়ে গেল যে এখন যেসব নাম্বার উঠছে সেখানে অনেক প্রশ্ন রয়েছে, যে কতটা মেধার বিচারে এই নাম্বার আর কতটা পাইয়ে দেওয়া নাম্বার, সেটা আরও মানে একেবারে মুখ্যমন্ত্রীর কথাতে পরিষ্কার হয়ে গেছিল। মানে কয়েক মাস আগেই তিনি এরকম একটা কমেন্ট করেছিলেন নেতাজি ইনডোর স্টেডিয়ামে। তো দর্শক, যাই হোক, এসব নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু যেটা আমরা ভাবছিলাম যে এই অবস্থা খুব খারাপ অবস্থা, কেন এরকম হচ্ছে, ভবিষ্যৎ কি দাঁড়াবে, এর মধ্যে যখন ইডির আইনজীবী আজকে বলেছেন যে 100 বছর কার্যত পিছিয়ে দিয়েছেন পার্থ চ্যাটার্জি, দর্শক এটাও কিন্তু খুবই ভাববার, যে তাহলে কি হলো আমাদের রাজ্যে, কি হলো? দিন দিন শিক্ষার উন্নতি ঘটে, দিন দিন শিক্ষার উন্নতি ঘটার কথা, মান উন্নয়ন হওয়ার কথা, সেখানে পিছিয়ে দেওয়া, নিম্নগামী। তাহলে কি সর্বনাশটা আমাদের হয়ে গেছে? আমাদের রাজ্যে শিক্ষার সর্বনাশটা তাহলে কি হয়ে গেছে, যে আইনজীবীরা বলছেন 100 বছর পিছিয়ে দিয়েছেন পার্থ চ্যাটার্জি যে সিস্টেমটা কার্যত চালু করেছিলেন। দেখুন, কথাটা যে খুবই খারাপ বলেছেন আইনজীবী সেটা নয়, যারা শিক্ষা দেবেন, শিক্ষক শিক্ষিকা, যদি তারাই ভুয়ো হন, তাদেরকে যদি খোদ শিক্ষামন্ত্রী অর্থের বিনিময়ে নিয়োগ করেন, কি হবে? কি হবে? তারা কি শিক্ষা দেবেন? এরকম বহু শিক্ষককে আমরা দেখেছি, খবর হয়েছে, স্কুলে চাকরি করছেন, একটা যোগ করতে দেওয়া হচ্ছে, একটা বিয়োগ করতে দেওয়া হচ্ছে, করতে পারছেন না। উদাহরণ রয়েছে। কাউকে একটা বানান জিজ্ঞাসা করা হচ্ছে ইংরেজিতে, একটা নাম্বারের বানান জিজ্ঞাসা করা হচ্ছে, বলতে পারছেন না। এরকম প্রচুর খবর হয়েছে, উদাহরণ তৈরি হয়েছে। তো যদি তারা স্কুলে মানে পঠন মানে করান, পড়াশোনা করান, তাহলে সেখানে কি শিক্ষার মান হবে, সেখানে কি শিক্ষার উন্নতি ঘটবে? সুতরাং যে কথাটা বলেছেন ইডির আইনজীবী, একেবারে তো এমনি এমনি বলেননি। যা দেখছেন শুনছেন, কলকাতা হাইকোর্টে যেভাবে ওই ভুয়ো টিচারদের চাকরি যাচ্ছে, বা সেখানে যেসব তথ্য সামনে আসছে, পাশাপাশি মিডিয়া যেভাবে খবর সামনে আনছে, এইসব দেখেই তো তিনি উপলব্ধি করছেন। শুধু ওনার কেন, আরও অনেকেরই উপলব্ধি। উনি হয়তো 100 বছর এই কথাটা বলেছেন, কিন্তু আমরা তো বারবার বলে আসছি যে রাজ্যের শিক্ষার হাল খুব খারাপ হয়ে গেছে, খুবই খারাপ। এবং দেখবেন ইদানিংকালে দর্শক, বাংলা মিডিয়ামে ছেলেমেয়েদেরকে অনেকে পড়াতে চাইছেন না। বাংলা মিডিয়ামে এই যে আমাদের যে সরকারি যে বোর্ড রয়েছে, দেখবেন সহজে মানুষ পড়াতে চাইছেন না। এমনকি এটাও লক্ষ্য করবেন, যারা এইসব স্কুলের শিক্ষক, সরকারি শিক্ষক, তারাও তাদের ছেলেমেয়েদেরকে ওই স্কুলে পড়াচ্ছেন না। কেন? দেখবেন তারাও ওই মানে ইংরেজি মাধ্যমে, মানে ওই আদার্স বোর্ডের দেখবেন সব পড়াশোনার ব্যবস্থা করাচ্ছেন। মানে সরকারি স্কুলে চাকরি করছেন যারা, তারাই। বিশেষ করে প্রাইমারি লেভেলে তো দেখতেই পাবেন যে প্রাইমারি শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন, সরকারিভাবে চাকরি করছেন, তাদের ছেলেমেয়েরা দেখবেন তাদের স্কুলে পড়াশোনা করছে না, বা তাদেরকে সেখানে পড়াশোনা করানো হচ্ছে না। তাদেরকে ওই সরকারি স্কুল বাদ দিয়ে বেসরকারি স্কুলে পড়ানো হচ্ছে, মোটা অঙ্কের টাকা খরচা করে। কেন? তারা তো ভালো বুঝবেন যে এখানে কেমন কি শিক্ষা হচ্ছে, এখানে শিক্ষা দিলে আমার ছেলে মেয়ে কতটা ভালো শিখতে পারবে, তারা তো আরও ভালো বুঝবেন। তাহলে তারাই যদি ওই স্কুলে সরকারি স্কুলে না পড়িয়ে বেসরকারি স্কুলে পড়াতে যান, বা ইংলিশ মিডিয়ামে পড়াতে যান, তাহলে তো প্রশ্ন উঠবে না যে তাহলে অ্যাকচুয়ালি শিক্ষার মানটা এখন কোন জায়গায় দাঁড়িয়ে। আগে তো এটা সত্যি যে এই মানে সরকারি যে বোর্ড, বাংলা বোর্ড, সেই বাংলা বোর্ডে পড়াশোনা করে এই বঙ্গের ছেলেমেয়েরা কত ভালো ভালো জায়গাতে পৌঁছেছিলেন, প্রতিষ্ঠিত হয়েছিলেন। এটা তো অস্বীকার করা যাবে না, এখনও প্রতিষ্ঠিত হয়ে রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে। আজকে কেন সেটা হচ্ছে না? কেন হচ্ছে না? এখান থেকে তো প্রশ্ন। তাহলে কি শিক্ষার মানটা সেটা নেই? তাহলে কি শিক্ষার মানটা সত্যি খুব খারাপ হয়ে গেছে? এই প্রশ্ন ছিলই, কিন্তু ইডির আইনজীবী তো একেবারে পরিষ্কার করে দিয়েছেন যে 100 বছর একেবারে পিছিয়ে দিয়েছেন। এখন দর্শক, যদি 100 বছর পিছিয়ে দিয়ে থাকেন পার্থ চ্যাটার্জি, তাহলে এখান থেকে কীভাবে উন্নতি ঘটানো সম্ভব? 100 বছর পিছিয়ে দেওয়া, ভাবুন তাহলে এই যে সামনের যে প্রজন্ম, তাদের কি হাল হতে পারে। হয় এই বঙ্গের যে সিস্টেমে যে পড়াশোনা, সেখান থেকে বাদ দিয়ে ওই আদার্স বোর্ড, আদার্স সিস্টেমে পড়াশোনা করাতে হবে, না হলে ওই চলো কিছু করার নেই, ডুবে যায়,
যা ডুবে ডুবে যতটা হয় হবে, চলো ভবিষ্যৎ অন্ধকার, এটা করতে হবে। কিন্তু প্রশ্ন, এর দায়টা কি শুধুমাত্র ওই পার্থ চ্যাটার্জির দিকেই আপনারা বলবেন? আর কারো কোনো দায় নেই, দোষ নেই? একজন পলিটিক্যাল লিডার, তিনি মন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি তার দপ্তর চালাচ্ছিলেন, তার দপ্তরের মাধ্যমে এত কিছু হচ্ছে, এত সব দুর্নীতি হয়েছে, এত অনিয়ম ঘটেছে, শিক্ষাকে ডুবিয়ে দেওয়ার সব পরিকল্পনা হয়েছে, এত কিছু হয়েছে। মন্ত্রিসভার আরও যারা রয়েছেন, এবং তাদের মধ্যে একজনকে তো আমরা বলতেই শুনেছিলাম, ববি হাকিমকে, যে উনি একই মন্ত্রিসভার সদস্য, সুতরাং কিছু হলে দায় আমাদেরও। সুতরাং তিনি যখন এই কথাটা বলেছিলেন, তার সঙ্গে তো মুখ্যমন্ত্রী তো রয়েছেন, তিনিও প্রথম দিকে অনেকটাই গার্ড করার চেষ্টা করছিলেন। তাহলে দায়টা শুধুমাত্র কেন পার্থ চ্যাটার্জির হবে? যদি রাজ্যের শিক্ষা ব্যবস্থা, এটা কিন্তু কোনো একটা পার্সোনাল কোনো ব্যাপার নয়, রাজ্যের শিক্ষা ব্যবস্থা মানে রাজ্যের ছেলেমেয়েদের ভবিষ্যৎ, যদি একজন মন্ত্রীর জন্য এটা হয়ে থাকে, যেটা ইডির আইনজীবী দাবি করেছেন, তাহলে ভাবুন তো এটা কত বড় ক্ষতি, কত বড় ক্ষতি। মানে এই অন্যায়ের কোনো ক্ষমা রয়েছে? এই অন্যায়ের কোনো ক্ষমা রয়েছে যে মানে এই সামনের প্রজন্মগুলোকে মানে তাদের ভবিষ্যৎটাকে কার্যত শেষ করে দেওয়া? এই অন্যায়ের কোনো ক্ষমা রয়েছে? এর দায় শুধু পার্থ চ্যাটার্জির। তাহলে গোটা মন্ত্রিসভাটা কি করছিল? কেউ করে নজর করলেন না? মুখ্যমন্ত্রী নজর করলেন না যে তার মন্ত্রিসভার অন্দরে একজন মন্ত্রী এইসব কাণ্ডকারখানা করছেন, যার জন্য শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে? ভুয়ো, অযোগ্য, অশিক্ষিত কার্যত লোকজন, অনেকে তারা চাকরি করছেন, তাদেরকে চাকরি পাইয়ে দেওয়া হচ্ছে, তাদের মাধ্যমে শিক্ষাদান করা হচ্ছে স্কুলে। কি শিক্ষা হতে পারে? তাহলে কিসের মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী, তার আন্ডার সব, তিনি যোগ্য বলেই তো তাকে মুখ্যমন্ত্রী করা হয়েছে, এটাই তো আমরা ধর্ম। কিন্তু যদি তিনি ওই নজরদারি করতে না পারেন, তাহলে এবার আমরা কি বলবো? তিনি যোগ্য মুখ্যমন্ত্রী কি করে বলবো? দর্শক, আপনাদের কি মনে হয়? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে বলবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।